নমস্কার, আপনার কথায় ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। আপনাদের কথায় আপনাদের প্রশ্ন এবং তারই সঙ্গে পর পর আপনারা যা জানতে চান সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আর আজ যা তুলে ধরব, সমাজের আয়না হিসেবে আপনারা জানেন যে আন্দোলনের কথা বারবার করে বিভিন্ন সংবাদ মাধ্যম রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরেছিল, সেই আরজিকর আন্দোলন। আরজিকর আন্দোলনের প্রচুর মুখ, যার দুই প্রতিবাদী এই মুহূর্তে আমাদের সঙ্গে। একদিকে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো, আর একদিকে রয়েছেন চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। দুজনকেই স্বাগত জানাচ্ছি। দুজনের কাছেই একই প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন অবশ্যই করে আশফাকুল্লাহর কাছে আসবো। আরজিকর আন্দোলন কি শেষ? না, আরজিকর আন্দোলনটা শুধুমাত্র আরজিকর আন্দোলন বলে যদি কেউ ভাবে তাহলে ভুল হবে। এটা একটা সামাজিক আন্দোলন, এটা প্রত্যেকটা মানুষের আন্দোলন। যারা যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় বা ইচ্ছা করে তাদের প্রত্যেকের আন্দোলন। তাই আমার মনে হয় যতক্ষণ না এ ধরনের ঘটা বন্ধ হবে ততক্ষণ না আন্দোলন চলবে। তো আরজিকর আন্দোলন শেষ বলাটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আরজিকর আন্দোলন শেষ নয় আশফাকুল্লাহ, বলার অপেক্ষা রাখে না, তুমি নিশ্চয়ই করে সমর্থন করবে, কিন্তু পরিণতি কি হলো? আরজিকর আন্দোলনকে যদি আমরা দেখি গভীরভাবে, তাহলে ওই 9 আগস্টের ঘটনা যখন ঘটছে, সেদিন আমি একজন পিজিটি, আমার পিজিটির মনের মধ্যে কী ছিল যে 9 আগস্ট কি ঘটেছিল, কেন এরকমের ঘটনা ঘটলো, সেই সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চেয়েছিলাম। তাহলে সেই দোষীদের গ্রেপ্তার চেয়েছিলাম যে অভয়া ন্যায় বিচার পাক। তাহলে সেই পাওয়ার জায়গা এখনও আছে। এবং একটা কলেজ, মেডিকেল কলেজের অভ্যন্তরে একজন কর্তব্যরত চিকিৎসকের সাথে এই ধরনের নারকীয় ঘটনা কেন ঘটবে? যখন এই আন্দোলন এই দাবি আমরা যখন তুলেছিলাম আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তর থেকে, যে আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, নাগরিক সমাজ তাতে সম্পৃক্ত হয়েছিল। তাহলে সেই নাগরিক সমাজকে সাথে নিয়ে আমরা কিছু দাবি দাওয়া নিয়ে এই আন্দোলন শুরু করেছিলাম। সেই চলমান অভয় আন্দোলনের রেস ধরে আজকের জায়গাতে আপনি যে প্রশ্ন করছেন দাদা, তাহলে সেটাতে বলতে হয় যে স্বাভাবিকভাবেই আজ কলেজগুলোতে যে থ্রেড কালচার, যে রেগিং, যে অপসংস্কৃতির চর্চা, যে জায়গাগুলো বিদ্যমান হয়ে আছে, তাহলে যার ফল অভয়া, যার ফল আজকের কসবার ল কলেজের ঘটনা এবং অগণিত ঘটনা পশ্চিমবাংলার বুকে। তাহলে এই জায়গাগুলোকে আমরা যতক্ষণ না একটা সুনির্দিষ্ট ফলাফলের জায়গাতে নিয়ে যেতে পারছি, অভয়ার জাস্টিসের জায়গায় নিয়ে যেতে পারছি, ততদিন অবধি এই আন্দোলন আমাদের দিক থেকে আমরা চালিয়ে যাব। আরজিকর নিয়ে দুজনের কাছেই প্রশ্ন থাকবে, খুব স্বাভাবিক, যে কারণে আসা, যেহেতু কসবার কথা অনেকে তুললো, এই প্রসঙ্গে আসতেই হচ্ছে। আমরা জানি ইতিমধ্যে কসবা কাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ আন্দোলন বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং তোমরাও একই সঙ্গে রাস্তায় নেমেছিলে। তোমরা কি কসবার ঘটনার পর আরজিকরের আন্দোলনকে আরও একটু বেশি পরিমাণে যোগ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টায় কোথাও রয়েছে? একদমই তাই। দেখো, আমাদের প্রচেষ্টা এবং আমাদের ভাবধারা বা প্রথম থেকে আন্দোলনের যে সূত্রপাত, যে লাইনেই আন্দোলনটা করার প্রচেষ্টা হয়েছিল, সেটা হলো শুধুমাত্র একটা অভয়া ঘটেছে তার বিচার নয়, ভবিষ্যতে আর অভয়া না ঘটে। এবং সেটা বছর না ঘুরতে ঘুরতে আমরা দেখলাম আরেকটা কসবায় সেম ঘটনা। আমরা তো দুটো ঘটনা আলাদা করে কিছু দেখছি না। একটা ঘটনাতে সে নাম বলতে পারিনি, একটা ঘটনায় তাকে একেবারে কেড়ে নেওয়া হয়েছিল জীবনটা, আরেকটা ঘটনা এমনভাবে করা হলো হয়তো তার জীবনটা কাটতে পারলো না এবং বরং তার আরও সাহস জোগালো অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য। তো আমরা মনে করি আন্দোলন বা এই প্রতিবাদের যে জায়গাটা, সেটা শুধু ল কলেজ নয়। আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রত্যেকটা কলেজে যখন আপনি অগণতান্ত্রিক পদ্ধতিতে সিস্টেম চালাবেন, তার এফেক্ট বা রেজাল্ট হিসেবে এরকম উঠে আসবে। এটা আজকের একটা ঘটেছে, নেক্সট দিন অন্য কলেজে ঘটবে, জাস্ট আমরা ওয়েট করে বসে আছি। আমি একটুখানি আটকাচ্ছি আন্দোলন এবং তার ধারাবাহিকতা, যেহেতু তুমি নিজেই প্রসঙ্গটা তুললে এবং বললে কোথাও একটা ছাড় দেওয়া হয়েছিল, কোথাও একটা সুযোগ পেয়ে গেল বা সাহস পেয়ে গেল, কোথায়? প্রশাসন তো তার ভূমিকা পালন করেছে, প্রশাসন তো ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে এবং পরপর ব্যবস্থা নেওয়া হচ্ছে কসবার ঘটনা পরিপ্রেক্ষিতে। তাও কেন দোষ দেবে? আগে তোমার উত্তর নিই। অ্যারেস্ট করা হলো আপনার তাৎক্ষণিক কোনো একটা রিয়াকশন। অ্যারেস্ট করাটা কিন্তু কোনো প্রিভেনশন নয়। আপনার সিস্টেমে যখন কোনো ঘটনা ঘটে, তার কারণ হিসেবে অ্যাজ এ ডক্টরও আমরা মনে করি যে কি কারণে ঘটলো। যদি ডায়াগনোসিস করা যায়, ডায়াগনোসিসের জায়গা থেকে মেডিসিন দেওয়া হচ্ছে। আপনি অ্যারেস্ট করলেন 4 জনকে, আপনার কোর্টে প্রডিউস করলেন, হ্যাঁ না তা না, এগুলো চলতে থাকবে। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কেন প্রথমে বুঝতে হবে। আজকের 5 থেকে 7 বছর 10 বছর হয়ে গেল আপনার মেডিকেল কলেজে ছাত্ররা তাদের প্রতিনিধি নিজের নির্বাচন করতে পারছে না। আমি এই প্রসঙ্গে আসার আগে ঠিক এই প্রশ্নটা কোথায় বলবে তাদের কথা? আসবো প্লিজ। একদম আশফাক যে জায়গাটা বলতে চেয়েছে সেই জায়গাটাতে শুধু একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এটাই যে আমরা যদি দেখি
যে ক্ষমতার অলিন্দ মেডিকেল কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসগুলোর মধ্যে ক্ষমতার যে জায়গাটা তৈরি করতে চেয়েছে, যে কথাটা আমরা নবান্নের তৈরি করতে চেয়েছে, যে নবান্নের সভাগৃহে মমতা ব্যানার্জিকে যে কথাটা আমরা বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে একটা ছেলে নিট ইউজি পাস করছে, বিভিন্ন টাফ এক্সাম দিয়ে কলেজে যাচ্ছে, কিন্তু তারপর সে কোন সংস্কৃতির শিকার হচ্ছে? সে তো জন্মেই একজন ধর্ষক হবে বা একজন রেপিস্ট হবে বা একজন মানে তোলাবাজ হবে, এই জন্য তো সে জন্ম নেয়নি। তাহলে কেন, কে তার মধ্যে এই সেলটা তৈরি করছে? কিভাবে একটা ছাত্রের মধ্যে এই সেলটা ঢুকছে? তাহলে এই সেলটাকে যদি ডাইসেক্ট করতে হয়, যেটা আশফাক বলতে চাইছিল, সেটা হচ্ছে যে এই জায়গাগুলোকে একটা জায়গায় যখন ক্ষমতা রাজনীতি, একটা জায়গায় শাসক দলের রাজনীতি, সরাসরি তৃণমূলের রাজনীতি যদি একটা জায়গায় তাকে পরিবৃত্ত করে, তাকে যদি আটকে দেয়, তাকে যদি লালন পালন করে সেই ক্ষমতার সমস্ত সংস্কৃতিকে, তাহলে যখন আজ প্রথমে একটু ছোট ইন্ট্রোডাকশনের নামে হলো, তারপর রেগিংয়ের নামে হলো, তারপর রেগিং, ইন্ট্রোডাকশন, তোলাবাজি, অপসংস্কৃতি, মদ গাঁজা, এই যে যাবতীয় পরিবেশ ক্যাম্পাসকে, সেই ক্যাম্পাসকে যখন ক্ষমতা একটা জায়গায় ঢেকে দেয়, সেই যে দুর্বাত্যায়নের চিত্র তৈরি হয়, সেই দুর্বাত্যায়নের চিত্র হচ্ছে আর জি করের বুকে আমরা দেখেছি। সন্দীপ ঘোষের প্রিন্সিপালের সময় থাকাকালীন আশিস পান্ডে থেকে শুরু করে যাবতীয় যারা ছিল প্রত্যেকে ঠিক সেম জায়গা থেকে, কসবার ল কলেজের ঘটনা থেকে আমরা যদি দেখি, যাবতীয় আজ লাস্ট 5 দিন ধরে সংবাদপত্রে যে জায়গা উঠে আসছে এবং আপনারা যা দেখাচ্ছেন, সেই দুটোকে একসাথে যদি বলতে হয়, তাহলে এই যে ক্ষমতার পরিবৃত্তায়ন তৈরি করা হচ্ছে, এই পরিত্যাবর্তনের যদি আমরা উচ্ছেদ না করতে পারি, আমাদের যুব সমাজকে যদি আমরা একটা সঠিক পথ দেখাতে না পারি, এই অপসংস্কৃতি থেকে সরিয়ে একটা সঠিক দিশায় যদি না আনতে পারি, তাহলে তো স্বাভাবিকভাবে এই ঘটনা অপেক্ষা করা ছাড়া। একটুখানি আটকাচ্ছি, তোমার কাছে আসবো, খালি একটা কথা বলে দিই, তুমি একেবারে শাসক দলের নাম করে বলছো, তৃণমূল কংগ্রেসের নাম করে বলছো। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি উপস্থিত নেই, আমরা নিশ্চয়ই এই ব্যাপারে প্রতিক্রিয়া পাবো, কিন্তু তুমি শাসক দলকে আক্রমণ করছো। অপরদিকে যদি আমরা দেখি, এই ঘটনার ধারাবাহিকতা আটকানোর জন্য তো তোমাদের আন্দোলন ছিল, তোমরা কি আটকাতে পারলে? তাহলে এই মানসিক রোগ, এই যে রোগ একটা ব্যাধি হয়ে রয়ে গেল, এটা আটকানোর জন্যই তো তোমাদের আন্দোলন ছিল। কোথায় তার পরিণতি? দেখো, আটকাতে পারলাম কি পারলাম না, এটা তো ভবিষ্যৎ বলবে, সময়ের হিসেব করে দেখা যাবে কতটা আটকাতে পারলাম। কিন্তু আটকানোর দায়িত্ব যাদের ছিল, এই প্রশ্নটা আমার মনে হয় এত সুন্দর আপনি ফ্রেম করলেন। এই প্রশ্নটা সরাসরি একদম যিনি নবান্ন সভাগৃহে বললেন যে ওরা ওদের ঠিক আছে, ওদের ব্যাপারটা দেখছি, বা কী বা করে ফেলেছে বাচ্চা ছেলেরা, মানে যে সংস্কৃতি, আপনি যদি আরজি করেই বলেন যাদের থ্রেড কালচারের লিস্ট আপ করা হয়েছিল, তাদের যদি কার্যকলাপ আপনি দেখেন, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। এত ছোট ছোট বাচ্চা মেয়েরা আমাদের কাছে দাদার মতো এসে স্টোরিগুলো বলেছিল, যেগুলো আমরা সম্পূর্ণ লিখিত আকারে ওদের কলেজ কাউন্সিলে আমরা প্রেস করেছিলাম, এবং তারপরে তাদেরকে বহিষ্কারও করা হয়েছিল, আবার আদালতে গিয়ে নানাভাবে, জানেন সেটা একটা ঘেটে ঘ হয়ে আছে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু উৎস কোথা থেকে আপনার এই ঘটনাগুলো ঘটছে, একটা ছেলে সাহস পাচ্ছে কি করে। আমি আপনার সঙ্গে এই মিডিয়াতে স্টুডিও পর্যন্ত আসতে গেলেও একটা তো কিছু পরিচিতি, কিছু লাইন অফ কিছু একটা কার্যকলাপে আপনি আনছেন। তাহলে আজকের একটা ক্রিমিনালের সঙ্গে আপনার মন্ত্রীর ছবি হাতে হাত ধরে ঘুরছে, তাহলে আপনি এখন যদি বলেন এটা শুধু সামাজিক ব্যাধি, তাহলে আপনি মন্ত্রীকে বাঁচিয়ে দিচ্ছেন। একটুখানি আটকাই, দুজনের কাছেই আসতে হচ্ছে একই প্রসঙ্গ নিয়ে। আশফাকুল্লাহ বললো কাউকে একটা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তোমরা আটকানোর চেষ্টা করেছো। থ্রেড কালচারের কথা বোধহয় আমরা অনুষ্ঠান শুরুর মধ্যে অন্তত 10 বার থ্রেড কালচার এই শব্দ বা বাক্যবন্ধনী আমরা ইতিমধ্যেই ব্যবহার করেছি। অনেকের ঠিক এই জায়গায় আসবো। প্রথমত, তোমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করছো তারা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। দ্বিতীয়ত, তোমরা আরজি করে আন্দোলন সংগঠিত করলে, যেখানে তোমাদের দাবি থাকলো, থ্রেড কালচারের প্রসঙ্গ আগে তো বলনি বাবা। না, একদমই তাই, আপনি খুব সঠিক জায়গায় এসেছেন, যে সামাজিক অবক্ষয়ের যে জায়গা আপনি বলতে চাইছেন, সেই জায়গাটার সাথে আমি সহমত রেখে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা, যে একটা স্টুডেন্ট সে পরীক্ষা দিতে এসছে, সে পরীক্ষা দেবে, রেজাল্ট বেরোবে, পাস করবে, ডাক্তারি জীবন শুরু করবে। তাকে একজন প্রফেসর, একজন এইচওডি, উল্টো পাশে একজন ছাত্র বসে আছে ভাইবা টেবিলে, সে বলছে যে ও তোমাকে তো আমি ফেল করাবো, তুমি তো ফেল করবে। তাহলে তার সাথে ইন্টারাকশন কিসের হওয়া উচিত ছিল? তার সাথে ইন্টারাকশন হবে অ্যানাটমি নিয়ে, ফিজিওলজি নিয়ে, যে সাবজেক্টের পরীক্ষা দিতে যাচ্ছে সেটা নিয়ে। তাহলে এই যে সামাজিক মূল্যবোধ একজন চিকিৎসকের ভিতরে কোথায়? তাহলে এই ক্ষয়টা কিভাবে হচ্ছে? এই ক্ষয়টা যদি আপনাকে ধরতে হয়, এই জায়গাটাকে যদি ধরতে হয় আমাকে, তাহলে দেখা যাবে যে শুধু পশ্চিমবাংলা কেন, শুধু পশ্চিমবঙ্গের একটা জায়গা জেলার কোনো, শুধু একটা কলেজ আরজি কর কেন,
আমরা তো প্রথমে ভেবেছিলাম যে শুধু আরজি করেই হয়তো এরকম ছিল, আরজি করেই হয়তো একজন সন্দীপ ঘোষ আছেন যিনি এই ধরনের কর্মকাণ্ডগুলো করেন। কিন্তু লাস্ট 4 দিনের সংবাদপত্রের পাতা দেখুন, মেদিনীপুর এই কসবা ল কলেজ দেখুন, সেম জায়গা, শুধু মেডিকেল কলেজগুলির অভ্যন্তর যে এরকম ছিল তা নয়। তাহলে এই ক্ষয়, সামাজিক ক্ষয়ের যে জায়গাটা, এই ক্ষয়টাকে যদি আমরা আটকাতে হয় তাহলে আমাকে প্রতিষেধকমূলক ব্যবস্থা নিতে হবে। তাহলে আপনি যে প্রসঙ্গ বলছেন যে তোমরা তো অ্যারেস্ট হয়েছে, তাহলে আর বলছো কেন? তাহলে অ্যারেস্ট হওয়া থেকে শাস্তি পাওয়া, অ্যারেস্ট হওয়া থেকে জাস্টিস পাওয়া, এই যে পথ, এই পথ আমরা আরজিকর আন্দোলনের মধ্য দিয়ে হেঁটেছি। হেঁটে আমরা যেটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে যে কলকাতা পুলিশকে আমরা দেখেছি, আরজিকর আন্দোলনে কলকাতা পুলিশ, টালা থানার ভূমিকা, 176 পাতার জাজমেন্ট যদি আমরা দেখি শিলাদিত্য দাস, সেখানে মানে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বিচারক ভর্ৎসনা করছে। সিবিআইয়ের ভূমিকা, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তার ভূমিকাকে যদি আমাকে দেখতে হয় তাহলে সেখানে বলছেন বিচারক যে আয়ো যিনি ছিলেন সিবিআইয়ের পক্ষ থেকে তিনি কোনো ইনভেস্টিগেশনই করেননি। কলকাতা পুলিশ যে পথটা দেখিয়ে দিয়েছেন সেই পথে গিয়ে তিনি একজনকে কনভিক্টেড করেছেন, তার জন্য যাবতীয় কিছু ডকুমেন্টস তিনি অ্যাড করেছেন। বিচারকের 176 পাতার জাজমেন্টে এই কথা বলছে। সুপ্রিম কোর্ট কোনো একদিন রবিবার সুমোটো নিচ্ছে এই ঘটনাকে বিচার করবে বলে, অথচ দেখা যাচ্ছে যখন আজ অভয়ার বাবা মা, জুনিয়র ডাক্তাররা, আপনারা সংবাদ মাধ্যম সমস্ত যখন এই ঘটনা নিয়ে উদ্বেলিত, আমরা যখন ন্যায় বিচারের কথা চাইছি, শুধুমাত্র তো আমরা জাস্টিস চাইছি, আর কিচ্ছু চাইনি। তাহলে যখন আমরা চাইনি, তাহলে যখন সুপ্রিম কোর্ট বলছে আমি বিচার দেব, আজ সেই সুপ্রিম কোর্টের ভূমিকা কোথায়? তাহলে আমি তো একটা সিম্পল কথা বলছি শিলাদিত্য, এত কথাই আমি যাব না। একজন স্মুথারিং হচ্ছে, থ্রটলিং হচ্ছে, অ্যাসল্ট হচ্ছে, 3টে কাজ একজন ব্যক্তি কিভাবে করতে পারে? তাহলে একদিকে আমরা জুনিয়র ডাক্তার আন্দোলন করছি, আমরা প্রতিবাদ জানানোর জায়গায় যাচ্ছি, টালা থানার ভূমিকা, কলকাতা পুলিশের ভূমিকা, সিবিআইয়ের ভূমিকা, সুপ্রিম কোর্ট, দেশের সমস্ত রাষ্ট্রশক্তি একদিকে দাঁড়িয়ে আছে। তারা কি বলছে না আমরা অভয়ার বিচার দেবো। তাহলে তাদের ভূমিকা, গ্রহণযোগ্যতা কোথায়? তাহলে সামাজিক ক্ষয় যেমন শাসক দলের রাজনীতির মাধ্যমে কলেজ ক্যাম্পাসগুলোতে, বিভিন্ন জায়গাগুলোতে হচ্ছে, এইটা যেমন একটা সমস্যার জায়গা। আবার যখন বিচার, এই অ্যারেস্ট থেকে শাস্তি, অ্যারেস্ট থেকে জাস্টিসের পথ, সেই পথে যে স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে তাদের ভূমিকা আজকে আমরা কোথায় পাচ্ছি? তাহলে এই জায়গায় সাধারণ মানুষ যাবে কোথায়? তাহলে এই জায়গাটা তো আমি তো বলতে পারি না আপনি এই জাজমেন্টটা দিন, এই জাজমেন্ট দিলে আমরা খুশি হব। তাহলে খুশি হওয়ার তো প্রশ্ন এখানে নয়। প্রশ্ন হচ্ছে এই স্তম্ভগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখছি যে তারা কোথাও না কোথাও, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি যান, যে কোনো স্টেটে যান, যদি উদাহরণের জায়গা দিতে হয় এরকম 15-16টা উদাহরণ দেওয়া যাবে যেখানেই শাসক দলের দুর্বাত্যায়নের জায়গা থাকে, সেখানে বিচার পাওয়ার জায়গা বিলম্বিত হয়, না হয় বিচার পাওয়া যায় না। এইটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বাস্তব সত্য একটা উপলব্ধি। অনিকেত, এই মুহূর্তে যে কথাগুলো তুমি বললে, তুমি একেবারে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে গেলে। বিচারের দাবি তোমার বা আশফাকুল্লার বা আরজিকর আন্দোলনকারীরা যারা, এছাড়াও যারা প্রচুর মানুষ রাস্তায় নেমেছিলেন তাদের প্রশ্ন ছিল, কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন তুমি তুললে তার দায় তোমার। শাসক দল প্রসঙ্গে যে অভিযোগ করেছো, এর আগেও নিশ্চয়ই আশফাকুল্লাহ এই কথা বলেছে বা এই অভিযোগ কিন্তু বারবার করে উঠে এসেছে। সুতরাং সেই জায়গায় প্রশ্নগুলো যেমন উঠবে তার পাশাপাশি দায়ও তো নিতে হবে, সেই জায়গাটাও থাকবে। আর অনিকেতের কথার প্রসঙ্গ নিয়ে অবশ্যই করে আশফাকুল্লার কাছে আসবো। কেন আসবো? অনিকেত যে কথাটা বলেছে, অর্থাৎ মূলত কিন্তু প্রতিষ্ঠানকে দায়ী করছে, তাহলে প্রাতিষ্ঠানিক দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলছে বা অভিযোগ করছে। আশফাকুল্লাহ কি সহমত পোষণ করছে? এবং তারই সঙ্গে প্রশ্ন হচ্ছে রাজপথ ছাড়বো না যতক্ষণ না বিচার তারা পাচ্ছে। এই প্রশ্নের উত্তরে কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে জানবো ছোট্ট একটা বিরতির পর। আপনার কথায় সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় আমাদের সঙ্গে এই মুহূর্তে আরজিকরের আন্দোলনকারীরা রয়েছেন, অর্থাৎ অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া। আশফাকুল্লাহ, একটু আগে বিরতির আগে যে কথা অনিকেত মাহাতো ইতিমধ্যেই বলে দিয়েছে, অর্থাৎ মূলত প্রতিষ্ঠানকে দোষী করছে, কোথাও না কোথাও প্রাতিষ্ঠানিক দুর্বলতা বা তা নিয়ে অভিযোগ করছে। তোমাদের বক্তব্য ছিল রাজপথ তোমরা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত বিচার পাচ্ছ। রাজপথ তো ছেড়ে দিয়েছো, বিচার পেয়ে গেলে? না, দুটো প্রশ্নের উত্তর। প্রথম যদি বলেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অবশ্যই প্রাতিষ্ঠানিক, আমি বলছি না, তোমার সহকর্মীর বক্তব্য, প্রতিষ্ঠানকে দায়ী করা। কিন্তু সেটাই তো লাস্ট আমার অন্তত যখন থেকে চোখ খুলেছে বা যখন থেকে আমি দেখা শুরু করেছি বাংলার রাজনীতি, বাংলার পলিটিক্স, সেখানে যদি আপনি দেখেন যত ঘটনা ঘটছে প্রতিষ্ঠানে তো হচ্ছে, কিন্তু আপনি যদি একটু ডাইসেক্ট করেন দেখতে পাবেন যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান। মানে আপনি একটা প্রতিষ্ঠান মানে একজন ব্যক্তির নামই জানবেন। আলটিমেট যেটা হওয়া উচিত ছিল, একটা কলেজে
আপনার প্রিন্সিপাল থাকবে, ভাইস প্রিন্সিপাল থাকবে, আপনার বিভিন্ন পদের সুপারভাইজার থেকে শুরু করে সমস্ত জায়গার কর্মচারীরা থাকবে এবং তারা দলগতভাবে একটা কাজ করবে, প্রতিষ্ঠানের সম্মান বাড়াবে। কিন্তু আপনি যদি জাস্ট দেখেন একটু ভালো করে রিসেক্ট করে, এক একটা প্রতিষ্ঠান, আরজি কর মানে সন্দীপ ঘোষ, আপনি বাকি 10 জনের নাম বলতে পারবেন না, কে এমএসভিপি ছিল, কে আপনার ওখানে কটা ডিপার্টমেন্টের এইচওডি ছিল, নাম খুঁজে পাবেন না, জাস্ট ফর এক্সাম্পল। তো এখন যেগুলো হয়ে যাচ্ছে যে এক একটা প্রতিষ্ঠান একজন ব্যক্তির নামে হয়ে যাচ্ছে এবং সেই ব্যক্তিটা আপনি দেখবেন যে আপনার কোনো একজন বড় নেতা। বাস এটা তোমাদের তৈরি করো না? আমাদের তো একদম তৈরি করা নয়, আপনি ডিসেক্ট করে দেখুন না প্রত্যেকটা জায়গায়। এবং সেই সমস্যাটা কোথায় হচ্ছে, একজন ব্যক্তি বলছে, আমার যতটুকু নলেজ হয়েছে, একজন ব্যক্তি বলছে আমি 294টা কেন্দ্রের প্রার্থী। এই সেন্টেন্সটা মানে কিন্তু পুরো পশ্চিমবঙ্গটাকে একটা প্রতিষ্ঠান বানানোর প্রচেষ্টা। তার সঙ্গে তোমার কি সম্পর্ক? তুমি তো রাজনীতি করো না বলে তোমার দাবি, তার সঙ্গে তোমার কি সম্পর্ক? রাজনীতি করি না বলে বুঝি না কেন? তিনি যদি বলে থাকেন তিনি রাজনৈতিক ব্যক্তি বা ব্যক্তিত্ব হিসেবে বলেছেন, তার সঙ্গে তোমার আন্দোলনের কি সম্পর্ক? তোমার গায়ে লাগছে কেন? আমি রাজনীতি না করলেও আমি পার্ট অফ দ্য রাজনীতি এবং ওই রাজনীতিটা আমার এবং আমার পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকটা ব্যক্তির গায়ের উপর এসে পড়ে। রাজনীতি করি না তার মানে এই নয় রাজনীতিতে কি হচ্ছে সেটা আমি জানবো না, রাজনীতি করি না এই মানে নয় যে রাজনীতিতে কোনো ভুল হলে সেটা বলতে পারবো না। এখনও পর্যন্ত কোনো দলের কোনো মেম্বারশিপ নিইনি তার মানে এই নয় কোনো দল যদি ভুল করে সেটা আমি বলতে পারবো না। কারণ আমি একটা নাগরিক, যদি রাজনৈতিক কোনো ভুল হয়, কোনো ভ্রান্তি হয়, কোনো উদ্ধত্ত হয়, কোনো জায়গায় কোনো অহংকার হয়, সেই জায়গাগুলোর প্রত্যেকটা এফেক্ট আমার মতো একজন ব্যক্তির উপরে এসে পড়ে। প্রত্যেকটা আলু, পেঁয়াজ, তেল দাম থেকে শুরু করে বাসের কত ভাড়া হবে সেটাও আমার উপরে এসে পড়ে। একজন ডাক্তারবাবু হয়ে আমি শুধু ওষুধ লিখে দিলে হয় না, আমি যে মেডিসিনটা দেবো সেই মেডিসিনের দাম কত হবে সেটা রাজনীতি থেকেই আসে। তাই রাজনীতি যখন কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রাতিষ্ঠানিক ব্যাপার হয়ে যায় শিলাদিত্য দা, তখন একটা রাজ্যের উপর, একটা রাষ্ট্রের উপর, একটা দেশের উপরে প্রভাব পড়ে। তাই এটা মানতেই হবে আপনাকে যে যে প্রতিষ্ঠানগুলো ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে, এই প্রতিষ্ঠানগুলো হওয়ার কথা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর। আজকের মেডিকেল কলেজ আমার মানার প্রসঙ্গই নেই, আমার মানার প্রসঙ্গ নেই, সময় উত্তর দেবে, সময় উত্তর দেবে। বলছি কি আশফাকুল্লাহর এই রাগের জন্যই, যে রাজনীতিবিদদের উপরে যে রাগের কথা আশফাকুল্লাহর মুখ থেকে বা কথায় বা বুক থেকে উঠে আসছে, সেই জন্যই কি গো ব্যাক স্লোগান? কোন রাজনৈতিক দলকে তোমরা ঢুকতে দাওনি, কারণটা কি ছিল? না, আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে দোষীদের গ্রেপ্তার, দোষীদের শাস্তি হোক। কারণ আরজি করের অভ্যন্তরটা ঠিক কেমন ছিল এইটা একটা মানে কোশ্চেন, এইটা না হলে এই কথাটার অ্যান্সার বোঝা যায় না। তাহলে আরজি কর এমন একটা ছিল, এখন আমরা থ্রেড কালচার সম্পর্কে দেখছি, ল কলেজের ঘটনা নিয়ে থ্রেড কালচার কেমন সেটা বুঝতে পারছি। সেখানে স্থায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়গুলোতে নেই, তার ফলে একটা ঢিলেঢালা প্রশাসন, সেটা একটা গভর্নিং বডি, সেই গভর্নিং বডি সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে। আবার আরজি করের অভ্যন্তরে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য দুর্নীতির চিত্র, যে একটা মানুষের স্বাস্থ্য তার কোনো বালাই সেখানে নেই। ছাত্রদের ন্যূনতম পরীক্ষা, এক্সাম সিস্টেম, ন্যূনতম যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে জানাই তা করা যায়, জানাই তা করা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যদি সিনিয়র টিচারদের প্রসঙ্গ আমি বললাম, স্বাস্থ্য দুর্নীতির প্রসঙ্গ বললাম, আমরা বললাম যে থ্রেড কালচার কিভাবে একজন মানে পিজিটি বা একজন স্টুডেন্ট সে যে কিছু বলতে যাবে, সে একটা কমপ্লেন মানে প্রশাসনের কাছে, ডিন বা এমএসপিপির কাছে গিয়ে জানালো বা প্রিন্সিপালের কাছে গিয়ে জানালো, পরের দিন তার এগেনস্টেই 5টা অন্য কমপ্লেনের ধারা দিয়ে তাকে ইনকোয়ারি কমিটিতে ডেকে এনে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্লিজ আমি একটুখানি আটবো, আমি আমার প্রশ্ন থেকে সরবো না। আশফাকুল্লাহ রাজনীতিবিদদের উপরে রাগ, যা অন্ততপক্ষে এখানে বলেনি, আই রিপিট দ্য কোশ্চেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো পলিটিক্যাল পার্টি গেলেই গো ব্যাক স্লোগান আন্দোলন থেকে উঠেছিল, কেন? না, যেটা বলার সেটা হচ্ছে যে আমি যে জায়গাটা বলতে চাইছিলাম, তাহলে এই জায়গার অভ্যন্তর থেকে আমাদের দাবি ছিল যে দোষীদেরকে গ্রেপ্তার করা, দোষীদের শাস্তি দেওয়া। কারণ আরজি করের অভ্যন্তরটাকে আমরা যেভাবে দেখেছি, সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে নিরপেক্ষ তদন্ত যদি না হয় তাহলে এই দোষীদের গ্রেপ্তার হওয়া কখনোই সম্ভব না, বা দোষীদের শাস্তি পাওয়া কখনোই সম্ভব না, যেটা আজকে আমরা বাস্তব উপলব্ধি করতে পারছি। তাহলে সেই জায়গা থেকে আমরা ভরসা করেছিলাম কাদের উপর? তার মানে বিচার পাওনি তো? না, বিচার পাইনি তো, সত্যি তো, অভয়ার কোথায় বিচার পেয়েছি? তাহলে এই জায়গাটা থেকে আমাদের যেটা স্টেপ ছিল, আমাদের যেটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে যেখানেই যখন কোনো ক্ষমতা যুক্ত থাকে, শাসক দলের যুক্ত থাকে, যখন সরাসরি সরকার ইন্টারভিন করে, সেই জায়গাগুলোতে আমরা বিচার পাই না।
তাহলে আমরা সরকার তো তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল, একাধিকবার নবান্নে বৈঠক হয়েছে। তাহলে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে যেটা বলার সেটা হচ্ছে যে কেন আমরা কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করিনি। তাহলে আমরা ভরসা করেছি কার উপর? আমরা ভরসা করেছি সাধারণ মানুষের উপর। যে সাধারণ জনগণ, যে আজকে একজন কর্তব্যরত চিকিৎসকের উপর যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে আপনার বাড়ির ছেলে মেয়ে পরিবার পরিজন সুরক্ষিত কোথায়? আজ ল কলেজের ঘটনা তো তাই প্রমাণ করছে, একটা ক্যাম্পাসে একটা ছাত্রী সুরক্ষিত কোথায়? তাহলে এই প্রশ্নটা যদি তুলতে হয়, এই মৌলিক দাবিটা যদি আমাদেরকে সামনে আনতে, আজ তো নাগরিক সমাজ সোশ্যাল মিডিয়াতে সংবাদ মাধ্যম থেকে যেখানে দেখা হচ্ছে বলছে আরজিকর যদি বিচার পেত তাহলে কসবা হতো না। আমিও তো সত্যি মনে করি যদি বিচার পেত তাহলে কসবা হতো না। তাহলে সাধারণ মানুষের দাবি হিসেবে এই দাবিটাকে আমরা তুলতে চেয়েছি। তাই আমরা কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করিনি, কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী হয়ে থাকিনি। আমরা ভরসা করেছি শুধুমাত্র নাগরিক এবং জনগণের উপর। সেই নিয়ে আমাদের আন্দোলন। অনেকে যে কথা জানিয়ে দিচ্ছে শুধুমাত্র নাগরিক এবং জনগণের উপরে ভরসা রেখেছে। আশফাকুল্লাহ তার রাগের প্রসঙ্গ তুলে ধরেছে। রাগের জায়গাটা কোথায় যেমন খোঁজার চেষ্টা করছি, তারই সঙ্গে কিন্তু এই আন্দোলন নিয়েও প্রশ্ন উঠেছে। দুজনে কেউই নিশ্চয়ই অস্বীকার করতে পারবে না, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। শুধু তাই নয়, তারই সঙ্গে প্রশ্ন উঠেছে যেটা নিয়ে, সেটা হচ্ছে টাকার উৎস। আমরা উত্তর খোঁজার চেষ্টা করব আপনার কথায়। আমাদের দুই অতিথির সঙ্গে কথা বলে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। অনেকগুলো প্রশ্ন যার উত্তর খোঁজার আমরা চেষ্টা করছি। একটা ছোট প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। অনিকেত রয়েছে, আশফাকুল্লাহ রয়েছে, কিঞ্জলকে আমরা দেখতে পাচ্ছি না কেন আন্দোলনে? কিছু বলা যাবে প্লিজ? না, ব্যাপার হচ্ছে যে সবার কিঞ্জলদাকে, ব্যাপার হচ্ছে আমাদের যে পুরো আন্দোলনটা যদি আপনি বলেন, প্রত্যেকের একটা একটা আলাদা আলাদা ভূমিকা আছে। সবাই সবসময় মিডিয়ার সামনেও ছিল না, সবাই আপনার বিহাইন্ড দ্য সিনে যে কর্ম সেগুলোও করেনি। কিঞ্জলদা অবশ্যই আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এবং যখনই আমাদের মত বিনিময় এবং যখন প্ল্যানিং প্রোগ্রামিং হয়, কিঞ্জলদা সবসময়ই আছে। সবসময় যে একেবারে সামনে থেকে দেখতে পাবেন সেটা সবসময় নাও হতে পারে, সবার ক্ষেত্রে নাও হয়ে উঠতে পারে, বাট কিঞ্জলদা আছেন এবং সবসময়ই আছেন আমাদের সঙ্গে। সবসময় আছে, কিন্তু বলে নেবো প্লিজ, প্রশ্নটা যোগ করবো প্লিজ। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠেছে বিভিন্ন ক্ষেত্র থেকে। ধরা যাক নিন্দুকেরাই বলছে কিঞ্জল নন্দ এসছে, ফুটেজ খেয়েছে, চলে গেছে। কিঞ্জলের প্রতিক্রিয়াও নিশ্চয়ই এ নিয়ে আমরা নেওয়ার চেষ্টা করব। না, কিঞ্জলদার ফুটেজ খাওয়ার কোনো দরকারই নেই। যদি কেউ কিছু বলে থাকে, অ্যাবসলিউটলি রাবিশ। কারণ হি ওয়াজ অলরেডি একটা পার্সন, যে অলরেডি অন ফুটেজে থাকা পার্সন, ঠিক আছে। তার আগে বেশ কয়েকটা মুভি সিনেমা করা এবং তার সঙ্গে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করা একজন ব্যক্তি। তো এটা আমার মনে হয় খুব রংলি অ্যাসেস করা হবে যদি এরকম বলা। একদমই সহমত নই আমি। এবং আমি যেটা মনে করি, কিঞ্জলদাকে এই আন্দোলনের সময় তার সাথে আমার পরিচয়। অভিনেতা হিসেবে তাকে শুরুতে চিনলেও, মানে মানুষ হিসেবে, দাদা হিসেবে দেখা এই আন্দোলনের মধ্যে দিয়ে। কিঞ্জলদাকে আমি যেটুকু পাশ থেকে দেখেছি, একদম অকুতোভয়, নির্ভীক, অনেস্ট একটা মানুষ, যে শুরুর দিন থেকে এই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, এখনও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। হয়তো তার কাজ, তার পেশাগত জায়গা, ডাক্তারি চিকিৎসক জীবন সবটা মিলে সে এখনও একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। তাকে সকাল 9টায় ক্যাম্পাসে ঢুকতে হয়, বিকেল 5টা, 5:30টার পর বেরোতে হয়। আমি তো এখন মানে কোথাও নেই, ফলে সেই হিসাবে হয়তো সব জায়গায় থাকতে পারছি। হ্যাঁ, আশফাককে দিনে, মানে সপ্তাহে 3 থেকে 4 দিন পুরুলিয়ায় যেতে হচ্ছে। যে প্রসঙ্গ আপনি বলছিলেন কিঞ্জলদা প্রসঙ্গে, একদম কাঁধে কাঁধ মিলিয়ে এখনও সে লড়াই করছে। প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা জায়গাতে ওতপ্রোতভাবে সে জড়িত। প্রত্যেকটা জায়গাতেই সে সমানভাবে এখনও কনসার্ন। 9 আগস্টের ঘটনা, থ্রেড কালচার, সমস্ত মানে এখনও সে ওতপ্রোতভাবে WBGDF এবং আমাদের সাথে পার্সোনালি যদি বলেন, তাহলে সে এখনও ওতপ্রোতভাবে ততটাই, আগে যতটা ছিল ঠিক সেইভাবেই সমভাবে এখনও জড়িত। দুজনের কাছেই নানান প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করছি। এবারে যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমরা দেখেছি যে সেই সময় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ক্ষেত্রে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছিলেন, সেলিব্রিটি থেকে শুরু করে অনেকেই এসে উপস্থিত হয়েছিলেন। শুধুই কি আন্দোলনে ছবি তোলার জন্য, নাকি এখনো রয়েছে? দেখো, একটা কথা বলি শিলাদিত্যদা, এই যে সেলিব্রিটি না, সেলিব্রিটিটা কি, মানে আমাদের দেখার পারসেপশন, সবার কাছে সবাই সেলিব্রিটি নয়। কিন্তু হয়তো মিডিয়া জগতে আপনি কারো কাছে সেলিব্রিটি, মুভি জগতে কেউ কারো কাছে সেলিব্রিটি, ডাক্তারি জগতে আমরা যে ডাক্তারবাবুকে সেলিব্রিটি মনে করি, আপনার অন্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নজন সেলিব্রিটি। আরজিকর আন্দোলনে যদি আপনি দেখেন, যাদেরকে আপনি সেলিব্রিটি বলছেন, অলরেডি দে আর নোন ফেস ফর দেয়ার মুভি অর এনিথিং এলস। কিন্তু
প্রত্যেকে সেই জায়গাটা ছেড়ে রাস্তায় এসেছিল একটাই কারণে, যে ঘটনাটা ঘটেছে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কি কি পদক্ষেপ নিলে এই প্রিভেনশনটা হয়, সেই রাগ এবং সেই প্ল্যানিং বলুন বা সেই প্রত্যেকের একটা আশা নিয়ে তারা আশা বলুন প্রত্যেকে এসেছিলেন। কেউ যদি একটা কি বলবো খারাপ চোখে দেখার জন্য এটা বলে তারা ছবি তোলার জন্য, তারা তো সারা জীবন ছবি তুলেই এসছে, তাদের জীবনে ছবি তোলাটা তাদের কোনো ইম্পর্টেন্স ছিল না। তাহলে এখন যারা অলরেডি যাদেরকে আমরা ছবিতে দেখেছি যে ব্যক্তিগুলো, তাদেরকে যদি আপনি ছবি তোলার জন্য এসেছে বলেন, তাহলে যে বলছে বা যারা ভাবছে তাদের মনের আয়নাটা একটু দেখা দরকার, যে আয়নায় তাদের কেমন ছবি উঠছে। এখনো কি তারা আন্দোলনের সঙ্গে জড়িত বা যোগাযোগ রেখেছে বা সম্পৃক্ত হয়ে রয়েছে? 9ই আগস্টের ঘটনাকে যদি দেখতে হয় তাহলে যে জায়গাটা দরকার, যেটা আমরা বারবার আন্দোলনে বিভিন্ন সময় বলেছি, যে 9ই আগস্টের আন্দোলনের সহমর্মিতা বা সমবেদনাটাকে সামনে রেখে যে কোনো একজন মানুষকে বিচার করা উচিত, যে কোনো ঘটনাকে বিচার করা উচিত। তাহলে এইটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা করেছি বা আমরা যেটা করতে পেরেছি বলে আমি মনে করি, আন্দোলনের প্রাপ্তি হিসেবে যদি বলেন, তাহলে আমি যেভাবে দেখি যে আমরা আরজি করের যে নৃশংস ঘটনা, সেই ঘটনাটা যখন আন্দোলনের চেহারা নেয়, একটা প্রতিবাদের চেহারা নেয়, তখন এই নির্যাতিতার বিচারের দাবি প্রত্যেকটা মানুষের হৃদয়ের অন্তঃস্থলে একটা জায়গায় যেন জায়গা করে আছে বলে আমার মনে হয়। প্রত্যেকের সাথে এখন যেটুকু কথা হয়, বিভিন্ন সময় যাদের সাথে দেখা হয় বা যোগাযোগ হয়, সেই যোগাযোগের জায়গা থেকে যদি কথার প্রসঙ্গে আসতে হয়, এই আপনার স্টুডিও আসার আগে একজন ফোন করেছিলেন, তারও জায়গা কনসার্নের জায়গা এটাই যে সেই যে দুঃখ, সেই বেদনা, সেই সমবেদনা, সেই সহমর্মিতাটা যেন সে এখনও বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বসে বেঁচে আছে। প্রচুর অসংখ্য মানুষ এখন আছে যারা বয়স্ক, ইয়াং, 90 বছর, 80 বছর, 70 বছর বয়স, আমাদের মেডিকেল কলেজের অভ্যন্তরে পিজিটি, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, প্রত্যেকের মনের মধ্যে একটাই জায়গা আছে বিচারের আকুতি নিয়ে। তারা এখনও এই আন্দোলনের পাশে, এখনও এই আন্দোলনের প্রতি সহমর্মিতা পূর্ণ মাত্রায় রাখে। আমি শুধু একটা সেন্টেন্স বলতে গিয়ে তো শেষ করলাম না, সেটা হলো যে সবার চোখে আলাদা আলাদা সেলিব্রিটি। তো আমার চোখে বা আমার মনে হয় অনেক সচেতন নাগরিকদের চোখে যারা বরং আন্দোলনে এসছে, তারা নতুন করে সেলিব্রিটি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত ব্যক্তিরা এই আন্দোলনের জন্য পথে নেমেছেন, তারাই অ্যাকচুয়াল সেলিব্রিটি। ঠিক এই জায়গাতে এরপর যে প্রসঙ্গটা চলে আসে সেটা হচ্ছে, তোমরা জানো যে এই প্রশ্নটা খুব স্বাভাবিক তোমাদের কাছে আসবে, সেটা হচ্ছে টাকা কোথা থেকে পেলে? প্রচুর টাকা বিভিন্ন জায়গা থেকে এসেছে, সেই টাকার নথি কি, কোথায় রয়েছে, এর দায় তো তোমাদেরকেই নিতে হবে। আসলে দেখুন, এটা তো মিডিয়াতে প্রশ্ন উত্তর খুবই সহজের থেকে অনেক বেশি কঠিন প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমাদের যারা এই টাকা পয়সার দায়িত্ব ছিল তারা গিয়েছে। পুলিশ সমস্ত তথ্য নিয়েছে, প্রশ্ন উত্তর করেছে ঘন্টার পর ঘন্টায়। অনিকেত দা, আমাদের অর্ণব দা, দেবাদা পুলিশকে সহযোগিতা করেছে এবং জানেন আপনারা সমস্ত তথ্য যাচাই বাছাই করার পর সেটা কোর্টে, বিধাননগর কোর্টেও উঠেছিল বা একটা টাইমের পর কোর্ট বলেছে এটার কোনো প্রত্যেকটা হিসেব ঠিক আছে, বা এই কোর্টে যে অভিযোগ করা হয়েছিল এই অভিযোগটা একেবারে কোনো এর ইম্পর্টেন্সই নেই। এবার যেটা আমার বলার এখানে সেটা হলো, এখন অন্তত পক্ষে এই 21st সেঞ্চুরিতে টাকা পয়সার হিসেবটা শিলাদিত্যদা ব্যাংকে থাকে, এবং যে বা যারা মনে করবে যে কোনো রকমের সমস্যা হয়েছে, কোনো রকমের কি হয়েছে ডিটেলস জানতে চায়, তারা জেনারেলি আরটিআই করা থেকে শুরু করে ব্যাংকে গিয়েও স্টেটমেন্ট তুলে, বা যে সমস্ত মিডিয়া বন্ধুরাও ডিটেলস করেছিলেন, তারা এভরি টাইম টু এনিওয়ান। আমি তো বলছি আপনি তো মিডিয়া ছাড়ুন, পুলিশ প্রশাসন আর কি আছে, ইডি, সিবিআই, যে যা আছে, যে কোনো তথ্যের জন্য আমরা সবসময় রেডি আছি এবং অলরেডি সেগুলো প্লেস করা হয়েছে এবং সেখানে কোর্টে পর্যন্ত উঠে গেছে কেসটা। কেন এই অভিযোগ টাকা নিয়ে বারবার করে উঠে এসেছে? না, এটা তার আগে যে জায়গাটা বলছে যে তোমরা রেডি কিনা, আমরা অলরেডি প্রমাণ দিয়েছি শিলাদিত্যদা। মানে প্রমাণ দেওয়ার যে আমরা বাকি রেখেছি এরকমটা নয়। মানে প্রথমত হচ্ছে যে আমরা আরজি করে কনভেনশন ডেকে যাবতীয় যা আমাদের কাছে টাকা পয়সার হিসাব ছিল প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে আমরা পাবলিকলি ডকুমেন্টেড করে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের কাছে এই টাকা ছিল, এই টাকা এসেছে, এই টাকা এখনো হাতে আছে, কোন কোন খাতে খরচ হয়েছে। আচ্ছা, এইটা গেল পাবলিকলি সবার সামনে জানানো। যদি বলেন যে প্রশাসনকে জানিয়েছেন কিনা, তাহলে পুলিশ আমাদের একজন রাজু ঘোষ নামক একজন ব্যক্তি, সে আমাদের নামে বিধাননগর এজিএসএম আদালতে কমপ্লেন করে, সেই কমপ্লেনের বেসিসে কেস হয়।
সেই কেসের পরিপ্রেক্ষিতে আমাদেরকে দিনের পর দিন বিভিন্ন সময় আমাকে, দেবাদাকে, কিঞ্জলদাকে, অর্ণবদাকে, অর্ণবদা ট্রেজারার আমাদের, অর্ণবদাকে, রাজদীপকে বিভিন্ন সময় তারা ডাকে। আমরা যে সময় ডেকেছে, যেভাবে ডেকেছে, ডিউটির সময়টুকু বাদ দিয়ে বাকি সময় সহযোগিতা করেছি তাদের সাথে পূর্ণ মাত্রায়। আমাদের ব্যাংকের যে ডিটেলস, সেই ডিটেলস থেকে শুরু করে পাসবইয়ে কোন দিন কোন ট্রানজ্যাকশন হয়েছে, কোন খাতে কোন ট্রানজ্যাকশন হয়েছে, প্রত্যেকটা মানে ব্যাংকের ওটাকে পাসবই বলবো না, ব্যাংক স্টেটমেন্ট ধরে ধরে 9 তারিখ এই, 10 তারিখ এই, 11 তারিখ এই, 12 তারিখ এই, 13 তারিখ এই, এটা কাকে দিয়েছিল, কে দিয়েছিল, কীভাবে দিয়েছিল, পকেটে নিয়ে গেছিলো, হাতে নিয়ে গেছিলো, কীভাবে নিয়ে গেছিলো, এই সব ধারা বিবরণী তাদের কাছে দেওয়া আছে। তাদের কাছে আমরা জানিয়েছি এগুলো বোথ সাইড থেকে, মানে অন্যের দিক থেকে যখন ইনকোয়ারি করেন, রেকর্ডিংয়ের কথা বলেছিলেন, আমরা বলেছি হ্যাঁ আপনারা করতে পারেন, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। তাহলে সেই রেকর্ডিং কপি বিধাননগর যে সাইবার ক্রাইম থানা যারা ইনভেস্টিগেশন করছিলেন তাদের কাছে অলরেডি পাবলিশ করা আছে। আর কোথায় জানাবো? অডিট করছি, অডিটের একটা নর্মাল যে অডিটের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, সেটাও পাবলিকলি রেখেছি। বাকি যাবতীয় যা মানে নিয়ম ল অনুযায়ী যা যা করার আছে সেগুলো করব। এই অভিযোগ কেন আপনি যেটা বলতে চাইছিলেন, জেডিএফকে কোথাও একটা জায়গায় মেলাইন করতে হবে। এই আন্দোলনকে শাসক দলের দ্বারা বলছি, এই আন্দোলনকে সরাসরি শাসক দল কে আবার চাইবে, তৃণমূল কংগ্রেস চাইছে। শাসক দলকে মানে ছোট্ট একটা ঘটনা বলি, একটা একটুখানি সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের রেজিস্টার অফ অ্যাসিওরেন্সের দফতরে এনজিও রেজিস্ট্রেশন করিয়েছে, আর সেই সংগঠনের এইচডিএফসি হাইকোর্ট শাখায় রয়েছে 1,70,00,000 টাকা। ডিড রয়েছে কিঞ্জল নন্দের নামে। অ্যাকাউন্ট হোল্ডাররা হলেন অনিকেত মাহাতো, রাজদীপ সাউ, অর্ণব মুখোপাধ্যায়। এই টাকা দিচ্ছে কারা? এই বিপুল পরিমাণ টাকা দেওয়ার উদ্দেশ্য কি? প্রশ্ন উঠছে। একটা বলে দিই। ফার্স্ট হচ্ছে যে এনজিও কোনো নয়, আমাদের ট্রাস্ট হিসেবে করেছিলাম। কেন আমরা ট্রাস্ট করেছিলাম? যখন সুপ্রিম কোর্টে আমাদের রিপ্রেজেন্টেশন যাওয়ার প্রয়োজন হয়, তখন দেখা গেল যে মানে এই যে বিচার ব্যবস্থা, সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আগেও বলেছেন এখনও বলছি, যে বিচার ব্যবস্থাতে এই বিচার ব্যবস্থার কাঠগড়ায় পা রাখা ওটা যে কতটা জটিল, সেটাও এই আন্দোলন দিয়ে উপলব্ধি করেছি। যখন আমাদের মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অভ্যন্তরে আমাদের রিপ্রেজেন্টেশন থাকা প্রয়োজন বা জায়গা আমাদের কথা বলতে হবে, তখন দেখা যাচ্ছে যে ওইভাবে করা যায় না। কোনো একটা ট্রাস্ট বা কোনো একটা সোসাইটি বা কোনো একটা ইয়ের পক্ষ থেকে আমাদেরকে যেতে হবে। তাহলে সেই জায়গাটা যেতে গেলে তড়িঘড়ি ট্রাস্ট করা প্রয়োজন, ট্রাস্ট সবচেয়ে তাড়াতাড়ি হয় করা প্রয়োজন। এগুলো আমরা বিস্তারিত কনভেনশনে রেখেছি কেন আমরা করেছিলাম। সেই কপি টপি সব যাবতীয় প্রমাণ আমরা পাবলিকলি করে দিয়েছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ফেসবুক পেজে যদি আপনারা যান, 40 থেকে 45 মিনিটের সুদীর্ঘ বক্তব্য আছে, সেখানে পরিষ্কার করে সব কিছু বলা আছে। তাহলে সেই জায়গা থেকে আমরা ট্রাস্ট করেছিলাম। সাধারণ মানুষ এই আন্দোলনের পাশে থেকে আমাদের সিনিয়র ডাক্তার, চিকিৎসকরা, অগণিত মানুষ এবং আমার মনে হয় সংবাদ মাধ্যমের বিভিন্ন কর্মী যারা এই আন্দোলনের প্রতি সম্পৃক্ত হতে চেয়েছিলেন, তারাই এই আন্দোলনে টাকা দিয়েছেন। যে টাকার সংখ্যা বলছেন মোরললেস পাশাপাশি এই টাকার সংখ্যা আমাদের অ্যাকাউন্টে এখনও বিদ্যমান আছে। সেই টাকা আছে, কত টাকা কি আছে সেগুলো আমরা পরিষ্কার সবার কাছে রেখেছি। একটু সিরিয়াস থেকে একটু ডেভিয়েশন আমি বলি, শিলাদিত্য একটু ভেবে দেখুন। জাস্ট আমি আমার নিজের এটা বলে দিচ্ছি এই জায়গাটাতে, একটা ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে উদ্যোক্তারা একটা, আমার ডিগ্রি পাশে তখন এমএস এক্সাম কমপ্লিট হয়নি, তাও এমএস লেখার জন্য যদি আমার বাড়িতে 30টা পুলিশ চলে যেতে পারে, মানে আপনি ভেবে দেখছেন যে যদি 10টা টাকা একটু ভুলভাল খাদে জালিয়াতি করতাম আমাদের তরফ থেকে, প্রকাশে ফাঁসি হয়ে যেত। লাইক ছেড়ে দিন, আমি ওই ব্যাপারে যাচ্ছি না। তো উদ্দেশ্যটা খুব ইম্পর্টেন্ট। এখন না, আমার যেটা বলার সেটা হলো যে সময়টা যেভাবে যাচ্ছে আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে শুরু যেভাবে করেছিলাম আমরা একদম প্রথম থেকে, যে আমাদের ন্যায় বিচার চাই থেকে যেভাবে বিভিন্নভাবে আমাদেরকে দাগিয়ে দিয়ে বিভিন্নভাবে, আপনি দেখুন লাস্ট 1600 জনের মধ্যে আমাদের 3 জনকে আপনার আলাদা আলাদা জায়গায় আসবো সে প্রসঙ্গে মেরিট বহির্ভূত জায়গায় ট্রান্সফার করা হলো। মানে আমি বলতে চাইছি যে যদি কোনো জায়গায় ফল থাকতো শিলাদিত্যদা, আপনি এই যে স্টুডিওতে ডাকছেন হয়তো আর পেতেন না।
না না, আন্দোলনের না, সঙ্গে এবার সম্পৃক্ত- এবার আন্দোলনের আমি না, সঙ্গে আন্দোলনে সম্পৃক্ত- আসার আর সুযোগ থাকতো না, আসফাকুল এটাই হককে একটা প্রশ্ন না, করার মানে আগে নিজে আসফাক উত্তর দিয়ে দিল, জায়গাটা কেন এমন কেন হয়ে সার্জেন্ট গেছে। লেখায় প্রশ্ন, মানে এই প্রসঙ্গ কেন উঠেছিল, উত্তর দিয়ে দিল। অনেকে এক মিনিট প্লিজ প্লিজ, আমরা অনেকগুলো জায়গা আসতে হবে, যে সংক্ষেপে জানতে চাইবো, যদিও বিস্তারিত ব্যাখ্যা হলে ভালো হতো আর কি। আশফাকুল্লাহকে যেখানে ডিউটি করতে দিয়েছে চলে গেছে, দেবাশিস যেখানে ডিউটি করতে দিয়েছে চলে গেছে, তুমি এত অনড় থাকলে কেন? তুমি কেন মামলা না, করে বসলে? না। আরে চিকিৎসক ব্রতী, তোমরা রাস্তায় নামবে, গ্রামে যাবে, যে আন্দোলনের কথা বলছো, যে মানুষের জন্য এত পরিচিতি পেয়েছো। না, প্রথম হচ্ছে যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, মানে একটু সময় নিয়ে প্রোগ্রামটা হলে আরও ভালো হতো মনে হচ্ছে। হ্যাঁ, প্রশ্ন খুব ভালো আপনার, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সাংগঠনিক সিদ্ধান্ত যে আমাদের উপর যেটা হয়েছে, এই 1600 জনের মধ্যে 3 জন, এর দ্বারা প্রশাসন কী বার্তা দিতে চাইছে, যে আমি 1600 জনের মধ্যে এমন 3 জনকে চুজ করব, আমি যাকে পারবো তাকেই যেখানে খুশি যে কোনো জায়গায় আমি পাঠাতে পারি। এইটা হচ্ছে যে থ্রেড কালচারের একটা রূপ। তাহলে আমরা যারা লড়াই করেছি থ্রেড কালচারের বিরুদ্ধে, আমরা তাহলে সেই লড়াইকে কীভাবে মানতে পারি? সরাসরি অভিযোগ অনিকেতের, এবং সেই অভিযোগের সত্যতা বা পূর্ণতা ওকেই প্রমাণ করতে হবে। যদিও আবার বলছি, আশফাকুল্লাহ এবং দেবাশিস তারা কিন্তু নিজেদের জায়গায় চলে গেছে। কেন? উত্তর খোঁজার চেষ্টা করবো, প্লিজ 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 উত্তর খোঁজার চেষ্টা করব। এবং তারই সঙ্গে আন্দোলনের গতি কোথায় রয়েছে, আর নির্যাতিতার বাবা মা তাদের সঙ্গে কি কথা হয় ওদের, জানবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা আমরা করছি বা সবাই করছেন, বিচার। আর যারা নিজেদের মেয়েকে হারালেন তাদের সঙ্গে এই মুহূর্তে কতটা যোগাযোগ রয়েছে, কথা হয়? হ্যাঁ, প্রায় রেগুলারই কথা হয়, প্রায় রেগুলার কথা হয়, এবং প্রত্যেকটা ঘটনা বা কোর্টের যে ডেট পড়া থেকে শুরু করে বা আমাদেরও কোনো প্ল্যানিং প্রোগ্রামিং থাকলে কথা হয়, রেগুলারই কথা হয়। এবং আমাদের তরফ থেকে বার্তা যে আমরা ওনাদের সন্তানের মতোই সব সময় পাশে আছি, এবং ওনাদের তরফ থেকে যে পজিটিভ বার্তা যে আমরা হাল ছাড়িনি বাবা, তোমরা হাল ছেড়ো না, আমরা তোমাদের বাবা মায়ের মতোই আছি, তোমাদের বোনের বিচারটা ছিনিয়ে আনার জন্য যতদিন রাস্তায় থাকতে হয় আমরা থাকব। এবং অত্যন্ত সাহসী এবং অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ বাবা মা, এরকম কি বলবো, মানে আমাদের পথ দেখানোরও একটা ওনারা বলতে পারো সামনের সারির। এবং আরেকটা কথা এর সঙ্গে অ্যাড করি, আগেরটা বলা হলো না, যেটা অনেকের রিঅ্যাকশন নিয়ে একই প্রসঙ্গে তারপর আসবো প্লিজ। না, একদমই তাই। যোগাযোগ পূর্ণমাত্রায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আছে, এবং শেষ দিন অবধি থাকবে। এটা যে এরকম নয় যে কোনো একটা মোড়ে গিয়ে আমাদেরকে সরে যাওয়ার বা পালিয়ে যাওয়ার প্রশ্ন আছে, এরকমটা নয়। তাহলে আমরা তো নিঃস্বার্থভাবে বিচার চেয়েছিলাম, সেই বিচার যতদিন না সম্ভব হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে। আর বাবা মার কথা যদি বলতে হয়, তাহলে তো মানে সবচেয়ে যেটা মানে কষ্টের, সেটা হচ্ছে তাদের জীবনে আমি যেটুকু মানে সান্নিধ্য হয়েছে, কথাবার্তা হয়েছে, গল্প হয়েছে, আলোচনা হয়েছে, সেই জায়গা থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে তাদের আর হারানোর কিছুই নেই। তাদের জীবনের প্রায় সম্পূর্ণ জায়গাটাতেই শুধুমাত্র এই আন্দোলন আর তার ন্যায় বিচারের জন্য দাঁড়িয়ে আছে। তাহলে সেই মানুষগুলোর পাশে আমরা যদি না থাকি, নাগরিক সমাজ যদি না থাকে, কে থাকবে? তাহলে স্বাভাবিকভাবেই এটা মানে বলার কিছু নেই, শেষ দিন অবধি, শেষ সময় অবধি আমি নিজে ব্যক্তিগতভাবে এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সর্বশক্তি দিয়ে সর্বসম্মতভাবে তাদের পাশে থাকে। না, একটা সেন্টেন্স ছোটো বলে দিই, মানে কীভাবে যোগাযোগ আছে। আমরা আমি ঠিক করেছিলাম যে 1 বছর অন্তত আমরা আমি অন্তত বা অনেকজন আমরা ছিলাম যে নতুন কোনো ড্রেস কিনবো না, কোনো পার্টি বা আনন্দের কোনো উৎসবে অংশগ্রহণ করবো না 1 ইয়ার। তো আমার জন্মদিনে অভয়া দিদির মা নিজে পছন্দ করে শার্ট কিনে আমার জন্য পাঠিয়েছিল, মানে ওনার বাড়িতে যেতে আমাকে শার্ট গিফট করেছিল। মানে এরকম একটা ভালোবাসা। তো আপনি বলছেন না, সেটাই তাদের কানেকশানটা, মানে আমাদের কানেকশানটা এখন একেবারে ফ্যামিলির মতোই হয়ে গেছে। আর আগের একটা কথা যেটা ওই আপনি বারবার বলছিলেন যে অনিকেত দা আর একজন জয়েন করেছে, 2 জন জয়েন করেনি, এটা কিন্তু একেবারে সাংগঠনিক সিদ্ধান্ত, এবং এই ডিভিশনের কোনো জায়গা নেই। একটা কথা আছে যে হৃদয়ের কিছু সমস্যা থাকে, সেটা মস্তিষ্ক বোঝে না সবসময়। তো এটা হৃদয় মস্তিষ্কের একটা ব্যাপার বলতে পারেন। আমরা প্রত্যেকেই কিন্তু হৃদয় মস্তিষ্ক সব মিলেই একটা সম্মিলিত। আমি আলাদা হওয়ার কথা বলিনি, তুমি প্রসঙ্গ তুললে, আমি কিছু বলিনি প্লিজ। না, আমি এবার যে প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে আমাদের সময় সঙ্গে চেষ্টা করবো। কর্মবিরতিতে যখন চিকিৎসকরা গেছিলেন, সেই নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছিল, কর্মবিরতির সিদ্ধান্ত ভুল ছিল না ঠিক? অনেকের না, যে কোনো একটা আন্দোলন যখন হয়, মানে ক্ষোভ দেখানোর একটা বহিঃপ্রকাশের
একটা স্টেজ থাকে যে আমরা কি করতে চাইছি, কেন আমরা কর্মবিরতি করছি। তাহলে আমরা কি বলেছি, আমরা বলেছি যে একজন চিকিৎসক কর্মরত অবস্থায় যদি তার রেপ এবং মার্ডারের মতন ঘটনা ঘটে, তাহলে আমি আমার সহপাঠী, আমি আমার সিস্টার, আমি আমার নার্সিং স্টাফ, আমি আমার প্যারামেডিক্যাল ছাত্রী, তাদের কাছে কি অ্যান্সার দেবো, তাদের কাছে কি যুক্তি দেবো যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে মোটিভ কী, উদ্দেশ্য কী। তাহলে আমি যদি জানতে না পারি, তাহলে আমি তাদেরকে কীভাবে সুরক্ষিত বোধ করব। তাহলে এই জায়গা থেকে ছিল আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই যে কোনো আন্দোলন, যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো আন্দোলনকে তৈরি করার ক্ষেত্রে, গতির ক্ষেত্রে একটা পদক্ষেপ বা স্টেপ থাকে যে কেন আমি কর্মবিরতি করছি। তাহলে কর্মবিরতির কারণ আমার এটা ছিল। আমার কারণের সাথে কেউ যদি দ্বিমত প্রকাশ করতে পারে, কিন্তু আমার দিক থেকে আমি এখনও বিশ্বাস করি যে আমার কর্মবিরতি করার কারণ ছিল যে শুধুমাত্র আমার সহপাঠিনী যারা আছে তাদের কাছে এই উত্তরটা খোঁজা যে 9ই আগস্ট কেন এই ঘটনা ঘটলো। তাহলে আমরা বলতে পারবো যে ক্যাম্পাসের পরিসরে বা ক্যাম্পাসের পরিবৃত্তে যে আমার সহপাঠী যারা, তারা সুরক্ষিত হবে কি হবে না। আমার সময় সংক্ষিপ্ত। আশফাকুল্লাহ, তোমার কাছে আসবো, বলবে প্লিজ প্লিজ প্লিজ। আন্দোলন হলো, অনশন হলো, নবান্নে বৈঠক, যাব না যাওয়া হলো, কর্মবিরতি হলো, ফলাফল কি? না, ফলাফল তো অনেক আছে। আমি কর্মবিরতি নিয়ে একটা লাইন শুধু অনিকেতদার সঙ্গে অ্যাড করব। আমরা কর্মবিরতি করেছিলাম অ্যাপ্রক্স নিয়ার অ্যাবাউট 1 month or 40 days, কম বেশি। কিন্তু আমরা পরীক্ষার পাশ করার পর গভর্নমেন্ট থেকে যে আমাদের কাজে যোগদান করার যে প্রসেসটা হয়েছে, সেটা কিন্তু মোর দ্যান 90 days। এটা কিন্তু ভুললে চলবে না শিলাদিত্যদা। মানে এটা তো তোমার কাজের অঙ্গ, মানে এটা তো দায়বদ্ধতার অঙ্গ। দায়বদ্ধতা 90 দিন আমাদের ঘরে বসিয়ে রেখেছিল। আপনি মনে হয় বোঝাতে পারলাম না আমি। মানে পরীক্ষায় পাশ করার পর থেকে কাজে যোগদান করার ইচ্ছা করে 90 দিন আমাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। আফটার 90 days আমরা কাজে জয়েন করার সুযোগ পেয়েছি। তাহলে কর্মবিরতি আমরা 40 দিন করেছি, আর সরকার কর্মবিরতি করিয়েছে 90 দিন। যাই হোক, এটা আলাদা ক্যালকুলেশন। আপনার যে প্রশ্নটা ছিল যে কি ফলাফল হলো, দেখুন ফলাফল যদি আপনি বলেন, আমি যদি 1 থেকে গোনা শুরু করি, হয়তো অগণিত আছে। কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমরা মনে করেছি পুরো আন্দোলন এবং যে জায়গাটা, সেটা হলো আমাদেরকে শিখিয়েছে চুপ না করে থাকতে, আমাদেরকে শিখিয়েছে অন্যায় দেখলে প্রতিরোধ করতে, আমাদেরকে শিখিয়েছে যে ক্ষমতা যত বড় হোক না কেন, নিরস্ত্রভাবে যদি প্রতিরোধ করা যায় তাহলে সেই ক্ষমতাও মাথা নত করবে। তার অনেক উদাহরণ আপনারা যদি দেখেন পারবেন যে পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিএমই ডিএইচএস থেকে শুরু করে থানার ওসি থেকে শুরু করে এবং একটা কলেজের প্রিন্সিপাল স্টিল ইন দ্য জেল, এবং প্রসেস চলছে। তারপর বারে বারে এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বলার জন্য অনেক মানুষ সামনে আসছে। তো আমার মনে হয় আন্দোলন মানুষকে শেখাচ্ছে এবং আন্দোলন মানুষকে শেখায় এবং চলছে প্রসেস। একেবারেই শেষ আন্দোলন থেকে কি পাওয়া গেল, মানুষ কি পেল যারা তোমাদের সঙ্গে ছিল? প্রাপ্তির কথা যদি বলতে হয় শিলাদিত্যদা, প্রাপ্তি অনেক। প্রথম প্রাপ্তি কি? প্রথম প্রাপ্তি হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে যদি আমরা দেখি এরকম ঘটনা, মানে রেপের ঘটনা হয়তো প্রথম, কিন্তু মলেস্টেশন থেকে শুরু করে থ্রেড কালচার থেকে শুরু করে এই ধরনের ঘটনা প্রচুর, অগণিত। তাহলে সেই জায়গাটাকে ধরে যদি আমাদেরকে এগোতে হয়, তাহলে প্রথম দিন অ্যাসিস্ট্যান্ট সুপার কী বলছে যে এটা যে এই শরীর অসুস্থ, তারপর কি বলছে না সুইসাইড, তারপর বলছে কিনা মার্ডার, তারপর বলছে কিনা যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, বলছে না কিছু। তাহলে আমরা পরিষ্কারভাবে একটা 10-এর সময় একটা মেসেজ সার্কুলেট হচ্ছে সমস্ত পিজিটি থেকে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যে হিনাসিয়াস ক্রাইম হ্যাপেন ইন আরজিকর মেডিকেল কলেজ বাট নো প্রুফ অফ রেপ অ্যান্ড মার্ডার টিল নাও। তাহলে অথরিটির বক্তব্য কী ছিল, অথরিটি বা সরকারের উদ্দেশ্য কী ছিল, যে এই ঘটনা রেপ অ্যান্ড মার্ডারই নয়। কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট একজনই তো, যার প্রথমে ছিল তার এখনো রয়েছে। আস্তে তাহলে হচ্ছে যে এই ঘটনাকে সুইসাইড হিসেবে সামনে রেখে সম্পূর্ণরূপে ধামাচাপা দেওয়ার চেষ্টা ছিল। তোমাদের দাবি তা কিন্তু এখনো প্রমাণিত না। না, আস্তে না, সুইসাইড তো সরকারও বলছে না, সবাই তো বলছে রেপ অ্যান্ড মার্ডার। আমি প্রথমেই বলতে চাইছি যে এটা সুইসাইড হিসেবেই রেখে দেওয়ার প্রচেষ্টা ছিল সরকারের পক্ষ থেকে। নাহলে ওই মেসেজটা যে নো প্রুফ অফ, নো সাইন অফ রেপ অ্যান্ড মার্ডার প্রেজেন্ট টিল নাও, এই কথাটা প্লিজ একটা শব্দ শেষ। হ্যাঁ, একটা খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রশ্নটা হচ্ছে যে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা বা এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাব, সেটা সিবিআইয়ের প্রাইমারি চার্জশিটে পরিষ্কারভাবে মেনশন হচ্ছে। স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন, থ্রেড কালচারের প্রশ্ন, যাবতীয় যা দুর্নীতির জায়গা ছিল আরজিকর মেডিকেল কলেজ, সমগ্র মেডিকেল কলেজ, যা আজ জনগণের আদালতে পরিষ্কারভাবে
দোষী প্রমাণিত হয়েছে এই মানুষগুলোর চোখে। অনিকেত এবং আশফাকুল্লার বক্তব্য, জনগণের আদালতে তারা নিয়ে গেছেন পুরো দাবি সনদ, আর এরপর কি তার জন্য অপেক্ষা করবে। যদিও প্রশ্ন অনেকগুলো তুলেছে, কিন্তু বিচারের দাবিতে তারা ছিল এবং বারবার করে তারা সেই প্রসঙ্গ এবং সেই প্রশ্ন আবারও তুলে ধরলো আপনার কথায় আপনাদের কাছেই। অনিকেত এবং আশফাকুল্লাহ দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনার কথা আজকের মতো এ পর্যন্তই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আরও অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখবেন ক্যালকাটা নিউজে। প্রশ্নের উত্তর খোঁজায় আপনাদের সঙ্গে আমরাও রয়েছি, সঙ্গে থাকুন।